ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আমি বহু আগেই কথাগুলো বলেছি। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে, সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন ফজলু ভাই যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা একজনের। আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান ব্যক্তিটির প্রতি, যিনি আমাদের একটা নতুন একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড নির্মাণের জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন, যিনি আমাদের একটা নতুন জাতি সত্তা তৈরি করতে সাহায্য করেছিলেন। আমাদের সেই মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমি একই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক জানাতে চাই যে গতকাল যারা রিমেল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে প্রায় 16 জন নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে অপরিসীম। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে শ্রদ্ধা জানাতে চাই, শোক জানাতে চাই, তীব্র নিন্দা জানাতে চাই যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। গতকাল আরেকটি হামলায় প্রায় 200 মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায়ভাবে বর্বরচিত হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, সহকর্মী বলছি এই জন্য যে আপনারা আমরা প্রায় একই সময়ে একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম। এই যুদ্ধটা আমাদের জাতির মোড়কে ঘুরিয়ে দিয়েছিল, আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল, একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা। এবং এ কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে। আমাদের অনেক নেতাই এখানে বলেছেন, বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, সেই সময় অখ্যাত মানুষটি, যাকে কেউ চিনতাম না আমরা, সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমার সেই দিনটার কথা মনে আছে, সেই আটটার কথা মনে আছে। আমি সেটা আর এখন বর্ণনা করতে চাই না। তো আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা
আপনারা সেই দিন সেই রাতটাকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে ভেসে এসেছিল। তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাঁতে আমি অবস্থান করছি। ওই সময় আমরা আন্দোলন করছিলাম, স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম। সেই সময় যখন কারফিউ হয়ে গেল, তৎকালীন পাকিস্তান রাইফেলসের সেনারা যখন সব নেমে পড়লো, চারদিক ঘিরে ফেললো, ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে 4-5 জন কাকে। সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমরা একটা মুহূর্তেও ঘরের মধ্যে থাকতে পারিনি। আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসেছিলাম। নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে। আমরা স্বপ্ন দেখেছিলাম, শুধু নয়, আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে এসে আমরা বেরিয়ে এসেছিলাম। এই মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন। আবার এই মানুষটি 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না, তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম, আমি মেজর জিয়াউর রহমান বলছি। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পার অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন। একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টিটি দিতে সক্ষম হয়েছিলেন, পরিচিতি, এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তাই আমরা বাংলাদেশি, আমরা বিভক্ত নেই, আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ, এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে এই দেশকে, এই জাতিকে আমরা গড়ে তুলব। তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তলাবিহীন ঝুড়ি, দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল। সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি। সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে, নতুন স্বপ্ন দেখার দিকে ঝাঁপিয়ে নিয়ে পড়েছিলেন। আমি এখানেই জিয়াউর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা মৃতপ্রায় জাতিকে তিনি উপরে টেনে তুলেছিলেন, নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন। জিয়াউর রহমান আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমার কাছে একজন মহানায়ক, যে জাতিকে স্বপ্ন দেখান, পথ দেখান এবং সেই পথে যাওয়ার জন্য তাকে তৈরি করেন। অনেক ঘটনা, অনেক কিছু বলতে বহু সময় লাগবে। প্রতিটি পদক্ষেপ ছিল তার সুদূর প্রসারী। সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সততার পরাকাষ্ঠ। এর চেয়ে বড় সৎ মানুষ আমরা আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি কখনো। ঠাট্টা করে, অনেক বিদ্রুপ করে বলতে চায় ছেঁড়া সুটকেস, ভাঙা সুটকেস। ভাঙা সুটকেসই ছিল তার, ছেঁড়া গেঞ্জিই ছিল তার, আর কিছু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে অকুত ভয়, সাহস, স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করবার মতো মেধা। সেই দিয়ে তিনি আজকে যে এত বড়াই, এত লম্বা চড়া বক্তৃতা করে একজন, কিসের উপর দাঁড়িয়ে করে? একটা কি করেছিলেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই? আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে, এখানে জাসদ করেছেন অনেকেই আছেন, তারা জানেন যে কি অত্যাচার, নির্যাতন, নির্মমতা তখন নেমে এসেছিল। আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত পোষণ করে তা আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই যে গুম, তখনও গুম হয়েছিল। ছেলেকে দিয়ে, বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলেছিল রক্ষী বাহিনীর সদস্যরা। কথা আমরা ভুলে যাইনি। আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন, আমরা এটা ভুলবো না, অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে। বন্ধুগণ, সেই দিন প্রায় 30,000 তরুণ কিশোর যুবক
যারা বিরোধিতা করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল। একজনও যে বিরোধী মত পোষণ করত তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল, তাকে সেদিন সরিয়ে দেওয়া হয়েছিল। তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন, মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনারা আবার ওই একই পদ্ধতিতে একই উপায়ে একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। আমি আজকে এখানে সবাই অত্যন্ত সুবক্তা ছিলেন, তারা আসলে বেসিক্যালি তারা অত্যন্ত ভালো বক্তা। আমি ভালো বক্তা নই, তো আমি এইটুকু বুঝি যে আমাকে যদি টিকে থাকতে হয়, আমার অস্তিত্ব যদি রক্ষা করতে হয়, আমাকে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে। শহীদ জিয়াকে আমি যদি অনুসরণ করি, তার 19 দফা কর্মসূচি যেটা তিনি দিয়েছিলেন, আর কিছুই দরকার হয় না। 19 দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করি, সেটাকে যদি আগে নিয়ে যাই, তার কিচ্ছু দরকার হয় না। ভুলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল? আপনারাই করেছিলেন। প্রথমেই নিয়ে এসেছিলেন আপনার জরুরি অবস্থার আগে আপনার না 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 তার স্পেশাল পাওয়ার অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন। তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন, জরুরি অবস্থা করলেনও। তারপরে আনলেন যখন আর কোনো কিছুই করতে পারছেন না, তখন 11 মিনিটের পার্লামেন্টে আপনারা ওই তথাকথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন। গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকারের কথা বলেন, আপনারাই সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে, এই যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে আজকে আপনার এখানে কাজ করছেন, কোনো কিছুই থাকতো না, সব বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টা পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুগণ, শুধু তলাবিহীন ঝুড়ি নয়, সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, তিনি মাহফুজুল্লাহর যে বইটা প্রেসিডেন্ট জিয়ার উপরে উনি লিখেছেন, তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন, উইলিয়াম মাইলাম, তিনি বলছেন যে শহীদ জিয়া যদি 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা হয় আফগানিস্তান, না লাইবেরিয়া হয়ে যেত। আপনারা জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন, পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন, খালে গেছেন, মাঠে গেছেন, সব জায়গায় গেছেন। তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেছেন, কৃষি বিপ্লব করার শুরু করেছেন, খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে, আমাদেরকে রেমিটেন্স পাঠায়, আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা, তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস, যে গার্মেন্টস আজকে বাংলাদেশের অর্থনীতি চেহারা বদলে দিয়েছে, এটারও সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তিনি শিল্প, কৃষি সব ক্ষেত্রে অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করেন, তিনি কাজ সমাধান করেছেন। আপনি যদি ভালো করে দেখেন, চারদিকে তাকিয়ে যখন যদি ভেতরে ভেতরে দেখেন, এই যে পার্লামেন্ট ভবন, যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা, এই পার্লামেন্ট ভবনের স্ট্রাকচারটা পাকিস্তান আমলে হয়েছিল, কিন্তু এর শেষ করে নিয়ে এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটা শেষ করে নিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল। তারপরে সাত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিলেন, আপনাদের যদি মনে থাকে সেটা। এই এয়ারপোর্টেরও কিন্তু একই, এটাকে শেষ করে নিয়ে এসেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্সগুলো, সেগুলো কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য, সাধারণ মানুষকে, এটা অনেকেই জানে না, অনেকেই মনে করতে পারে না, তিনি ক্লাস 10-এ 50 মার্ক একটা চালু করেছিলেন তার সময়। এই 50 মার্ক থাকবে একটা ছাত্রের, পাশ করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা আদান করতে হবে, সাক্ষরতা জ্ঞান দিতে হবে, এর জন্য 50 মার্কস।
এগুলো হচ্ছে মৌলিক কাজ। পরিবর্তনের সূচনা হয় এগুলো থেকে। মেয়েদের লেখাপড়া, মেয়েদের ক্ষমতায়ন, মেয়েদের চাকুরি, এই সব কিছু কিন্তু জিয়াউর রহমান শুরু করা। তাই আজকে আমি যেটা বারবার করে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু শুধু জিয়াউর রহমানকে অনুসরণ করি, তারই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বন্ধুগণ, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আমি বহু আগেই কথাগুলো বলেছি, আপনাদের অনেকের মনে থাকতে পারে সাংবাদিক ভাইদেরকে। পঞ্চদশ আপনার ওই অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্ট, যেটা করে এই বাংলাদেশে 12টা বাজানো হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো। সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার, যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন করব, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেটাকে বদলি দিয়ে তাহলে আবার দলীয় স্বর নিয়ে আসলো। কেন আনা হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা? আপনারাও জেনেছিলেন, অন্য কেউ তো না। আপনারা জেনেছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া, খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন, এবং কত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন, পার্লামেন্টে পাশ করে দিয়েছিলেন। আর তোমরা কি করলে? সেটাকে ধ্বংস করে দিলে। কেন? যে তোমরা ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা, দেশটাকে, দেশের অর্থনীতিকে, এই একই কাজ তোমরা করে যাচ্ছ। আজকে যে আপনারা চিফ জাস্টিস, আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন, আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজের অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন বজলু ভাই যে প্রথম পদত্যাগটা আপনার করা উচিত। শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা একজনের। এরা সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে, তারই নাকি আপনার 365টা বাড়ি লন্ডনে। তো এখানে কি করবেন আপনারা? এই জন্যই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমরা তো বয়স হয়ে গেছে, যে কথা ফজল সাহেব বলেছেন। আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? পারবো না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। এই যখন আমরা যুদ্ধে ছিলাম, আমরা সবাই তরুণ ছিলাম, সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। তার অনলি গোল, কে কি হবে না হবে, সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে, সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। একটা কথা আমি ফজলু ভাইকে বলছিলাম, উনি সেটা আপনাদের সামনে বলেছেন, যে রাজনীতি একটা বিজ্ঞান। বিষয়টার নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞানসম্মতভাবে। এই বিজ্ঞানসম্মতভাবেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরা পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, একেবারে দুর্গন্ধযুক্ত। যতই মুখে কথা বলুক, যাই কথা বলুক, আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায়। ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে, একটা হালকা গল্প। আপনার যে এক লোক জীবন যুদ্ধে পরাজিত, সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে, উঁচু নদীর পাড়ে গেছে, নদীকে চাপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে।
ডিসাইড করতে আত্মহত্যা করেছে। ছেলে এবং সবাই বিরক্ত হচ্ছে, কিছু করতে পারে না, আয় করতে পারে না, রোজগার করতে পারে না, খাওয়াতে পারে না, লাভ দিতে যাবে ওই সময় হাজবেন্ড থেকে টেনে পিছন দিয়ে করা থাকবে। কি করো তুমি? আমি তো মরতে চাই, আত্মহত্যা করতে চাই, কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি। না তো লাভ নাই তো, পরে গিয়ে মরতে পারবা না, তুমি মরবা, পানি খাবা, ঝাল দিবা, পানি খাবা, কিন্তু মরবা না, কারণ তোমার সময় এখনো হয় নাই। আল্লাহ তোমার যে টাইম এখন দেখে নাই, আমি তো বেশি কি করবো, আমি আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রী পুত্র সন্তানদের বঞ্চনা সহ্য করতে হবে। বলছে তুমি এক কাজ করো, আমি তো বুদ্ধি দিই, তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক নাম একটা জায়গায় তুমি তোমার জানা, আমি ডাক্তার কিছুই জানি না, ডাক্তার করবো, তুমি শুরু করো না। একটা জিনিস খেয়াল রাখবা, তোমাকে যখন ডাক্তার আসবে রোগী, তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তুমি ছাড়া আমার কিছু দেখতে পাবো না, তাহলে বুঝতে রোগীকে তুমি যে অসুবিধা দাও না কেন বেশি উঠবে। আর যদি দেখো আমি মাথার কাছে আছি, তাহলে বুঝতে যে ওষুধই দাও সে বাঁচবে। তো এই গেল কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করেছে, রমরমা প্র্যাকটিস। আরে ধন্বন্তরী ডাক্তার, যাকে বলে বাঁচবে সে বাঁচে, যাকে বলে মরে যাবে সে মরে যায়। তারপরে কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল। 4-5 বছর পরে যখন আপনার দিন এই বাসায় প্র্যাকটিস সে বাসায় ফিরে এসছে, আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে, মাছের মুড়ো গন্ধ দিয়ে বাচ্চা খেয়ে পালকি শুয়ে শুয়েছে। তারপর তন্দ্রা হঠাৎ দেখি যে মাথার কাছে আপনার দ্বিতীয় গামছা মারি আমার মাথার কাছে বন্ধ করে ঘুরে পাটা দিয়ে দিচ্ছে। আবার যখন মুহূর্তের মধ্যে দেখে আবার মাথার কাছে বন্ধ করে ঘুরতে শুরু করতে, তখন বলছেন তোমার বন্ধ করে ঘুরে আর কোন লাভ নাই, তোমার সময় হয়ে গেছে। এর অবস্থা তাই, সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বউ করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনার মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা চিন্তা। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে যেতে হবে, এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূরাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্ট ভাবে নিয়ে যেতে হবে। এবং সেখানে সকল দেশপ্রেমী মানুষ, সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন, তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সেইভাবে এগিয়ে এসে এই দেশকে, এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা। প্রিয় বন্ধুগণ, আমি জানি আমাদের এখানে আপনার কথা বলাও বিপদ, এখানে চড়াও বিপদ, এখানে আন্দোলন করাও বিপদ, সব বিপদ। এই বিপদকে কাটিয়ে উঠে আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে, এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি, সে দাবিটা আদায় করতে হবে। অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা অবশ্যই আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা এতদূর এসেছি। একটা কথা আপনারা সবাই বল বিশ্বাস করবেন, দেখেন এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, মকদ্দমা, আমাদের লোকগুলো কিন্তু একটা কথা আনতে পারে পেরেছে, একটা দু একটা থাকে সবসময়, ও কিচ্ছু না, ওই একজনই, আর খুঁজে পাবেন না, তাই না? সুতরাং আমাদের আমার কিছু নেই। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে, কিন্তু আপোষ করেননি, মাথা নত করেন নাই। আমি তো প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমাদের প্রধান দায়িত্ব হবে তাকে মুক্ত করা। দেশ